ভাইয়ারা পুরা আমাদের আজকের ক্লাসটা আমরা একটু আগেই শুরু করলাম, যেহেতু আজকে আমার একটা ক্লাস, তো এই কারণে একটু আগেই শুরু করলাম আপনাদেরকে। কিন্তু আমি যেটা দেখলাম যে অনেকেরই একটু আপনারা কনফিউশনে পড়ে গেছেন। সো এখন আমি নিজেও কনফিউশনে পড়ে গেছি যে আপনাদেরকে হচ্ছে ক্লাসটা কি তাহলে প্রত্যেক দিন এই রোজাতে 11:15 থেকেই শুরু করব কি না, মানে 11:15 মানে 11টা থেকে 11:30-এর ভিতরেই হচ্ছে শুরু করব কি না, এটাও একটা হচ্ছে আমি চিন্তা করতেছি। আমি বুঝলাম না, অনেকেই কনফিউশনে হচ্ছে পড়ে গেছিলো। আপনাদের আরেকটা ক্লাস হচ্ছে শনিবার, না শনিবার দিন হচ্ছে 11:15-র দিকেই হবে ইনশাল্লাহ। কিন্তু মানে রোজাতে তো হচ্ছে আমরা 1 ঘন্টা করে ক্লাস করতেছি, কারণ আমরা ওইভাবে সময় 2 ঘন্টা মেনটেন করতে পারতেছি না, এর জন্য তো সময়টা হচ্ছে কমে আসছে ক্লাসের। বাট এমন না যে হচ্ছে আপনাদের ক্লাস কমায় কমায় হচ্ছে নিয়ে যাওয়া হবে, এমন না। আপনাদের হচ্ছে পড়া অনুপাতে হচ্ছে আমরা আগাবো। সো এখানে হচ্ছে ক্লাস বাড়ুক ক্লাস কমুক, পড়া হচ্ছে কমপ্লিট হবে, পড়া কমপ্লিট করে পরে আমরা সামনে আগাবো। সো ক্লাস লাগলে ওই জায়গায় হচ্ছে কিছু বাড়বে সংখ্যা। ওকে, এমন আবার মনে করেন না যে ভাই আপনি মনে হয় হচ্ছে তাহলে অর্ধেক ক্লাস নিতেছেন, তার মানে আমরা 2 ঘন্টার পর আমরা 1 ঘন্টা অর্ধেক পড়তেছি, বাকি অর্ধেক আমাদের বাদ। বিষয়টা এমন হচ্ছে না, এটা কখনোই হবে না। আমরা আমাদের পড়াগুলো হচ্ছে পড়ে পড়ি আমরা সামনে আগাবো। কিন্তু যেটা দেখতেছি যে আমার মনে হয় যে আপনাদের ক্লাসটা আসলে 11টার দিকেই হয়তো বা আপনারা একটু আগে ডিসিশন দেন তো, বলেন তো আমি কি আপনাদের হচ্ছে এই বৃহস্পতিবারের ক্লাসটা 10:15-তে শুরু করতে পারবো কিনা। আমি তিনজনের হচ্ছে, তিনজন না 2জনের হচ্ছে আমি প্রবলেম পাইছি। 10:30-এর দিকে হচ্ছে শুরু করলে ঠিক হবে, বা 10:15, 11টায়। আচ্ছা, তিনজনের এরকম হচ্ছে প্রবলেম আছে, বাট বাকিদের ওরকম তো বেশি একটা প্রবলেম থাকার কথা না। আপনাদের অনেকেরই হচ্ছে ওই যে তারাবি হচ্ছে পড়তে একটু দেরি হচ্ছে এই কারণে নাকি। 10টায় তো হচ্ছে আসলে তারাবি শেষ হয় মাত্র ম্যাক্সিমাম মসজিদে, সো 10টায় শুরু করা যাবে না, একটু হচ্ছে দেরি করতে হবে। ভাইয়েরাপুর আমরা একটা কাজ করি, আমি আপনাদেরকে এখানে হচ্ছে এই করে দিই, আপনারা এইটা হচ্ছে মানে মেনটেন করে ক্লাস করেন। আমরা ইনশাল্লাহ শনিবার দিন হচ্ছে 11:15-তে ক্লাস করব। আর মানে 11:15 থেকে 11:30-এর ভিতরে আমরা শনিবার ক্লাস শুরু করব। আর আজকের ক্লাসটা হচ্ছে আমরা ইনশাল্লাহ 10:30টার দিকে হচ্ছে, মানে বৃহস্পতিবারের ক্লাসটা 10:30টার দিকে করবো না। একটু সবাই একটু এটাকে হ্যান্ডেল করে নেন। ভাইয়ের ওপর আমি এই যে পোস্ট করে দিছি, হ্যাঁ, একটু আমরা মানায় নিই এটা কয়েকটা দিন। রোজার পরেই তো হচ্ছে ইনশাল্লাহ এগুলো আর থাকবে না, সব রোজার পরে কিন্তু আমরা শনিবার বৃহস্পতিবার আমরা আগের টাইমে চলে আসবো, মানে 10টা থেকে আমরা হচ্ছে 10টা থেকে রাত 12টা পর্যন্ত পর্যন্ত ক্লাস করব। চলেন আমরা আমাদের পড়ায় চলে যাই। সবাই মাইক্রোফোন মিউট করে দেন, নোট খাতা নিয়ে বসেন, চেয়ারে টেবিলে হচ্ছে বসেন, সোজা হয়ে বসেন। তো গত ক্লাসটায় আমরা কি কি শিখছিলাম আসেন আমি আবার একটু রিভিউ করতেছি, আমার সাথে সাথে আপনারাও রিভিউ করেন। আমরা যদি একটা প্রজেক্ট করতে চাই, মনে আছে সবার প্রথম যে প্রজেক্ট ফোল্ডার রেডি করতে হবে, একবারে সহজভাবে বলি পয়েন্ট আকারে, সবার প্রথমে প্রজেক্ট ফোল্ডার রেডি করতে হবে। এটা মনে আছে সবার? জাস্ট ঝটপট ইয়েস নো দিয়ে অ্যান্সার দিয়ে দিবেন। আমি এখন প্রশ্ন করব, প্রশ্ন কিন্তু সবাই করতেছি। সো সবাই হচ্ছে ইয়েস নো, বাস এতটুকুই, বেশি হচ্ছে উত্তর দিতে হবে না, ইয়েস নো। তো আমরা সবার প্রথমে প্রজেক্ট ফোল্ডার রেডি করবো নাম্বার 1, আর তারপরে নাম্বার 2 হচ্ছে আমাদের প্রজেক্টের ফাইল রেডি করতে হবে, প্রজেক্ট ফাইল index.html ফাইলের কথাটা মনে আছে? তো কোডিং যেহেতু করবেন এডিটর লাগবে, এডিটর হিসাবে সাবলাইম টেক্সটটা ব্যবহার করতেছি, সাবলাইম টেক্সট ডাউনলোড করে ইনস্টল করে এটা দিয়ে কাজ করতেছি। তো সাবলাইম টেক্সটে প্রজেক্ট ফোল্ডার নিয়ে আসবো এবং এনে সবার প্রথম কাজ হচ্ছে টেমপ্লেট রেডি করা। টেমপ্লেট, আর এই টেমপ্লেট রেডি করার আগে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটের সাথে কিছুটা পরিচিত হওয়া শুরু করছিলাম, আমরা পুরোপুরি কিন্তু শুরু করি নাই। আমি একটু আবার আপনাদেরকে ট্যাগের ডেফিনেশন দিই। ট্যাগ কাকে বলবো? যার স্টার্টিং থাকবে বাট এন্ডিং থাকবে না, তাকে আমরা হচ্ছে ট্যাগ বলি। আর এলিমেন্ট কাকে বলি? যার একটা স্টার্টিংও থাকবে, যার একটা এন্ডিংও থাকবে, মাঝখানে হচ্ছে দেখবেন এরকম কন্টেন্টও থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে এলিমেন্ট। তো আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা আমাকে এবার উত্তর দিবেন। আপনাদের একটু বলতে হবে এই H6 এটা ট্যাগ নাকি এলিমেন্ট। আপনি জাস্ট লেখেন এলিমেন্ট ট্যাগ, আপনার যেটা অ্যান্সার আপনারা লেখেন। এই H6টা কমেন্ট করে উত্তর দেন, এটা কি এলিমেন্ট হবে নাকি এটা ট্যাগ হবে। এটা এলিমেন্ট নাকি এটা ট্যাগ? হ্যাঁ, এটা একটা এলিমেন্ট। কেন এলিমেন্ট? কারণ ওর শুরু আছে, শেষ আছে, মাঝখানে আবার কন্টেন্ট আছে, তাই না? আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট থাকে না, বলছিলাম গত ক্লাসে যে আমরা টাইটেল টাইপের কন্টেন্ট লিখতে পারি। টাইটেল টাইপের কন্টেন্ট লেখার জন্য H1 থেকে H6 নেই, আমাদের আবার প্যারাগ্রাফ টাইপেরও কন্টেন্ট লিখতে হতে পারে। তো প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট লেখার জন্য দেখেন আমরা প্যারাগ্রাফ নেই, পি। এই পি এরও শুরু শেষ আছে, আপনারা একটু কষ্ট করে লিখবেন। এখন দেখেন কীভাবে লিখবেন, এই যে 2টা কার্লি, এর মাঝখানে পি দিবেন। সো আরেকটা কার্লি দিয়ে
আপনি যখনই হচ্ছে কী করবেন ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, দেখবেন এতটুকু হচ্ছে আপনাকে এডিটর দিয়ে দিছে। আর মনে আছে যে আমরা ডামি টেক্সট নিয়ে আসার জন্য লোয়ারেম ইপসাম নামে একটা সাইট থেকে হচ্ছে ডামি টেক্সটগুলো নিয়ে আসছিলাম। আর আপনারা তো হচ্ছে এই যে এইভাবে বারবার হ্যালো ওয়ার্ল্ড এইভাবে করে করে তো লেখা তো পসিবল না। তো ডামি টেক্সট আমরা কই থেকে আনবো? কোন ওয়েবসাইটটা বলেন? ওয়েবসাইটের নাম বলতে হবে। লরেম ইপসাম লেখা সার্চ করলে এই যে লিপসাম যে সাইটটা আছে এইখান থেকে আপনারা ডামি টেক্সট কপি করে নিয়ে আসবেন। এই সাইট থেকে হচ্ছে আমরা কপি করে নিয়ে আসবো। মনে আছে না? ডামি টেক্সট জেনারেটর এটা। অন্য কোনো সাইট থেকে কি নিয়ে আসা যাবে? নিয়ে আসা যাবে কি না? ইয়াস নো, অন্য কোনো একটা সাইট থেকে নিয়ে আসা যাবে কি না? যেমন মনে করেন আমি হচ্ছে এইখানে নিউজ হচ্ছে লেখে সার্চ করলাম, অনেক নিউজ চলে আসলো, এইখান থেকে কপি করে নিয়ে এসে আমি বসাইতে পারবো কি না? পারবো? না, না, পারবো না। কেন পারবো না? কারণ অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো টেক্সট কোনো ইমেজ নিয়ে আসি তাহলে কপিরাইটের সমস্যা হবে, মামলা করে দিবে, এবং এইটা করা যাবে না। আপনি ডিজাইন করেন, আপনি ডেভেলপমেন্ট করেন, আপনি যাই করতে যান, আমরা অন্য আরেকটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে চলে আসতে পারবো না, সমস্যা হবে। সো আমরা এইখান থেকেই হচ্ছে দামি কন্টেন্ট নিব। সো এইখান থেকে আমি কিছু কন্টেন্ট কপি করে নিয়ে যেয়ে বসাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট কপি করার দরকার নাই, আমার এখানে একটা প্লাগইন ইনস্টল করা আছে, যেই প্লাগইনটার থ্রুতে আমি এখানে এই যে লরেম লেখে যদি আমি লিখি হচ্ছে 40 দিয়ে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, ও আমাকে 40টা ওয়ার্ড হচ্ছে এমনিতেই দিয়ে দিবে। আমি এখান থেকেই হচ্ছে নিয়ে আসবো। বাট আপনাদের তো আর ওই প্লাগইনটা আপনাদের এই এডিটরে ইনস্টল করা নাই, এবং আপনারা কিন্তু কেউ ওইটা ইনস্টল করতে যাবেনও না। আপনারা কি কোনো প্লাগইন ইনস্টল করছেন? আপনারা জাস্ট সাবলাইম টেক্সট ইনস্টল করবেন, কোনো প্লাগইন আলাদা ইনস্টল করবেন না। এখন একটু কষ্ট করে করে কাজ করবেন। সো আমি এই HTML শেখানোর শেষের দিকে যখন চলে যাব তখন আপনাদেরকে আমি কী করব, আপনাদেরকে ইনশাআল্লাহ আমি দেখাই দিব যে কীভাবে প্লাগইন ইনস্টল করে কোডিংটাকে আরও ফাস্ট করতে হয়। আপনারা সাবলাইম টেক্সট ইনস্টল করছেন না সবাই? হাত তুলেন। অন্য কেউ, হ্যাঁ, অন্য যদি ব্রাউজারও ব্যবহার করেন নো প্রবলেম, সমস্যা নেই, হাত নামান। আপনারা কি কেউ প্লাগইন ইনস্টল করছেন আপনাদের ব্রাউজারে, সরি এডিটরে কি প্লাগইন ইনস্টল করছেন? এডিটরে প্লাগইন ইনস্টল করছেন কারা কারা? হাত তুলেন। প্লাগইনগুলি ইনস্টল করবেন না? কেউ ইনস্টল করবেন না? ওকে, ঠিক আছে। ভাইয়েরা পুরা আপনাদেরকে এবার বলতে হবে এই প্যারাগ্রাফটা, এই যে যেটা লিখলাম, আপনাদের বলতে হবে এইটা কি একটা এলিমেন্ট নাকি এটা একটা ট্যাগ। বলেন, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা হচ্ছে এলিমেন্ট নাকি ট্যাগ? এটাও একটা এলিমেন্ট। কেন এটা এলিমেন্ট? এই যে এইখানে প্যারাগ্রাফের শুরু আছে, প্যারাগ্রাফের শেষ আছে। সো যেটা শেষ বুঝি কীভাবে? দেখেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া থাকে পি এর আগে, এইটা দেখে আমরা হচ্ছে বুঝি। সো পি এর শুরু, পি এর শেষ, মাঝখানে কন্টেন্ট। এখন আমাদের কী করতে হবে? আমরা যদি ব্রাউজার আউটপুট দেখতে চাই, এটা আমাদের ব্রাউজার, আমরা আউটপুট দেখব, আপনাদের বলতে হবে। বলেন আমি এখন কি করব? সবার প্রথমে আমাকে কি করতে হবে? সাবলাইম টেক্সটে আমার এই ফাইলটাকে সেভ করতে হবে। মনে আছে? আপনাদের বলতে হবে সেভ করার শর্টকাট কি? সেভ করার শর্টকাট কি? Ctrl+S। এই যে সেভ হয়ে গেছে। এবার ব্রাউজারে এসে কি আবার এটা ওপেন করব? এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দিয়ে আবার ওপেন করব? না, অলরেডি ব্রাউজার ওপেন করাই আছে। তো ব্রাউজারটা আমরা রিলোড দিব, রিলোড দিয়ে আপডেট দেখব। রিলোড দেওয়ার শর্টকাট কি? Ctrl+R। এই যে দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে আমার প্যারাগ্রাফ চলে আসছে। তার মানে আমরা টাইটেল টাইপের কন্টেন্ট লিখলাম, প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট লিখলাম, এবং এই কন্টেন্টগুলো বাই ডিফল্ট আমরা কোনো CSS করি নাই। ডেভেলপাররাই যে CSS করে রাখছেন সেইটার থ্রুতেই আমাদের সামনে আউটপুট আসছে। ক্লিয়ার এতটুকু পার্ট? গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমরা কাইন্ড অফ একটু টাইটেল টাইপের হচ্ছে কন্টেন্ট লিখবো। একটা নিউজ পোর্টালের কথা চিন্তা করেন। নিউজ পোর্টাল পার্টে কী থাকে? একটা নিউজের টাইটেল থাকে, তারপরে হচ্ছে কিছু টেক্সট থাকে। সো টাইটেলগুলো যদি আমরা লিখতে চাই, টাইটেল লেখার জন্য H1 থেকে H6 আমরা ব্যবহার করতে পারবো। অলরেডি এটা আপনারা করে ফেলছেন। প্যারাগ্রাফ টাইপের কোনো কন্টেন্ট লিখতে গেলে পি এর ব্যবহার করব আমরা, এইটাও ডান। তো এখন আমরা একটা ইমেজের ব্যবহার শিখব। খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা ইমেজের পার্টের, আমরা আমাদের ওয়েবসাইটে যদি ইমেজ ব্যবহার করতে চাই, এই ইমেজটা আমরা কীভাবে ব্যবহার করব, এখন ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একটা ওয়েবসাইটে ইমেজ আমরা দুইভাবে নিতে পারি। একটা ইমেজ আপনি দুইভাবে নিতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি চাইলে CDN আকারে ইমেজটাকে নিতে পারেন, CDN। আবার আপনি চাইলে ইমেজটাকে ডাউনলোডও করতে পারেন। ইমেজ একটা ফাইল না? ইমেজ তো আলাদা একটা ফাইল নাকি? আপনাদের বলতে হবে আমরা যে ইমেজগুলো ব্যবহার করি সেই ইমেজের এক্সটেনশন কি? এক্সটেনশনের কথা মনে আছে আপনাদের? ফাইল এক্সটেনশনের মাধ্যমে কি হয়? একটা ফাইল কী টাইপের ডাটা তার ভেতরে রাখছে সেটা আমরা বুঝতে পারি, তাই না? সো আপনারা ছবি তুলেন না ক্যামেরা দিয়ে, আপনাদের ছবির দেখবেন যে হচ্ছে এক্সটেনশন থাকে।
এবং আরেকটা বিষয় মনে করায় দেই, আমি একটু ব্রাউজারে যাই, ওপেন কন্টেনিং ফোল্ডারে ক্লিক করে আমাদের হচ্ছে ওপেন কন্টেনিং ফোল্ডারে ক্লিক করে আমি একটু আমাদের ইয়েতে যাই, যেটাতে এইখানে খেয়াল করেন, এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা ইমেজ যদি রাখতে চাই, আমরা যদি ইমেজ ব্যবহার করতে চাই, আমরা কি করব, আমাদের একটা ইমেজেস নামে ফোল্ডার ক্রিয়েট করা উচিত কিনা। এইখানে নিউতে যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, IMAGES ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। কেন ফোল্ডারটা ক্রিয়েট করলাম ভাইয়া, কারণ আমার ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকতে পারে, সো এই কারণে ইমেজেস নামে একটা হচ্ছে ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিলাম। আর মনে আছে যে ফাইল, ফোল্ডার, ফাইলের এক্সটেনশন, যাবতীয় যত কিছু আছে সব জানি কীভাবে লিখব, স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার নাকি ক্যাপিটালাইজ, কেমন লিখতে হবে, অবশ্যই স্মল লেটার সবগুলো। এই ফাইলের নাম এই যে আমাদের হচ্ছে ফাইলের নাম about.html, index.html, এই ফাইলের নাম, এগুলো ফাইলের নাম। আর এই লাস্টের পার্টটা হচ্ছে এক্সটেনশন, এই ফাইলের নাম এক্সটেনশন সব হচ্ছে কি হবে, ছোট হাতের অক্ষরে হবে। আরেকটা বিষয় একটু যেহেতু আসি এখানে বলে দিই, এই ইমেজেস নামে ফোল্ডারে হচ্ছে আমার ইমেজগুলো থাকবে, তাই না? কিন্তু এখানে দেখেন তো আমার ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকতে পারে, যেমন আমার ওয়েবসাইটে ইন্ডেক্স পেজ থাকতে পারে, আমার ওয়েবসাইটে অ্যাবাউট পেজ থাকতে পারে, পারে না? আমার ওয়েবসাইটে আরও অন্যান্য পেজ থাকতে পারে। এইটা আমাদের প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢোকার পরপরই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো রুট ডিরেক্টরি। কি বলবো? রুট ডিরেক্টরি। অবশ্যই আপনাকে index.html ফাইলটা এই রুট ডিরেক্টরিতে রাখতে হবে। কিন্তু আপনার যদি অন্যান্য আরও HTML ফাইল থাকে, সেগুলো আপনি অন্য ফোল্ডারে রাখতে পারবেন। এটা একটু বুঝে নেন। যেমন আমি এখানে দেখেন, আমি এখানে নতুন একটা ফোল্ডার নিচ্ছি, এই ফোল্ডারের নাম নিলাম হচ্ছে পেজেস। তো এই পেজেস নামের ফোল্ডারের ভেতরে আমি এই যে about.html যে ফাইলটা, এই ফাইলটা আমি পেজেস নামের ফোল্ডারে রাখছি। আপনারা কি বুঝতে পারতেছেন ভাইয়েরা পুরা? যেমন আমার ইমেজগুলো ইমেজেস নামের ফোল্ডারে থাকবে, আমার ওয়েবসাইটের আদার্স যে পেজগুলো সেগুলো চাইলে এইখানেও রাখতে পারি বা এই পেজেস নামের ফোল্ডারেও রাখতে পারি। কিন্তু index.htmlকে কোনো ফোল্ডারের ভেতরে রাখা যাবে না। index.htmlকে রাখতে হবে রুট ডিরেক্টরিতে। রুট ডিরেক্টরি কোনটা? ধরেন কাইন্ড অফ এইটা আপনার হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, এটা আপনার ডিরেক্টরি, এইটার ভেতরে ঢোকার পরপরই বর্তমান যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে আমরা বলি রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্টরিতে index.html ফাইলটা থাকতে হবে। যদি index.htmlটা যদি অন্য কোনো ফোল্ডারের ভেতরে থাকে, তাহলে আপনার ওয়েবসাইট রান করবে না। কেন রান করবে না? কারণ সার্ভারে যখনই ফার্স্টে যে সার্ভারে কী হবে, হিট হবে, সার্ভার index.html খুঁজবে। ও যদি অন্য কোনো ফোল্ডারের ভিতরে থাকে, ওকে খুঁজে পাওয়া যাবে না। তো এর জন্য আমি আবার একটু রুলসটা বলে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে হোম পেজ যেটা হবে, সেই হোম পেজের নাম থাকবে index.html, এবং index.html পেজটা থাকতে হবে অবশ্যই রুট ডিরেক্টরিতে। আপনারা একটু এই কথাটা লিখে নেন। আপনারা নোট খাতায় নোট করতেছেন না? আমি কিন্তু হুট করে আপনাদের নোটগুলো দেখতে যাব। আপনারা এটা একটু নোট খাতায় তোলেন, নাহলে আপনাদের এটা মনে থাকবে না। আমাদের ওয়েবসাইটে মেইন যে হোম পেজটা যেটা, সেটার নাম index.html হইতে হবে, এবং সেটাকে অবশ্যই রুট ডিরেক্টরিতে রাখতে হবে। অন্য কোনো ফোল্ডারের ভিতরেও থাকতে পারবে না। যদি থাকে তাহলে সে কাজ করবে না। লেখেন এটা। ভাইয়েরা পুরো আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকেই আজকে হচ্ছে দেরি করে জয়েন করতেছেন। আমি বুঝলাম না ইন্টারনেট কানেকশনের প্রবলেম নাকি হচ্ছে আপনারা লিঙ্কটা দেরিতে পাইছেন। আচ্ছা, যেই কথাটা বললাম সেটা হচ্ছে নোট করেন। তার মানে index.html হোম পেজের নাম হবে, এবং এই ফাইলটা রুট ডিরেক্টরিতে থাকবে। এটা ক্লিয়ার কিনা সবার? যাদের ক্লিয়ার না তারা হাত তোলেন। যাদের ক্লিয়ার না তারা হাত তোলেন। সবার ক্লিয়ার? ডান। ওকে। শামীম রেজা ভাই কিছু বলবেন? ক্লিয়ার না? একটু পরে উত্তর দিচ্ছি আবার, প্লিজ একটু হোল্ড করেন, আবার আসেন এদিকে। তাহলে খেয়াল করেন, আমাদের প্রজেক্ট ফোল্ডার কিন্তু এনহ্যান্স হচ্ছে। প্রজেক্ট ফোল্ডারে কিন্তু আমরা অন্যান্য জিনিস আস্তে আস্তে আরও নিয়ে আসতেছি। শুরু করছিলাম শুধু index.html ফাইল দিয়ে, এখন যেহেতু ইমেজেস হচ্ছে ব্যবহার শিখবো, সো ইমেজেস নামে একটা ফোল্ডারও ক্রিয়েট করলাম, এর ভিতরে আমরা ইমেজগুলো রাখবো। ওকে, বাট তার আগে ইমেজের বিষয়টা একটু শিখে আসি। আমার ওয়েবসাইটে এই ইমেজগুলো আমরা যে ব্যবহার করব, ইমেজগুলো কি এক একটা ফাইল। এই ইমেজটাকে ব্যবহার করার সিস্টেম দুইটা। আপনার ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করার সিস্টেম দুইটা। সেটা কি? সেটা হলো যে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ইমেজগুলোকে সিডিএন আকারে ব্যবহার করতে পারি, আবার চাইলে ইমেজগুলোকে ফাইল আকারে ডাউনলোড করেও ব্যবহার করতে পারি। সিডিএন মানে কি? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্ক ডেলিভারি বানানটা ঠিক আছে কিনা একটু দেখে নিন। সো এখানে কি হবে, সিডিএন এর থ্রুতে কি হবে, আমরা আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে,
যে কন্টেন্টগুলো বসাবো, যেমন ইমেজ টাইপের কন্টেন্ট ইত্যাদি টাইপের কন্টেন্ট, আমরা সিডিএনের থ্রুতে অন্য আরেকটা সার্ভারে রাখা ফাইল, সেটা হচ্ছে একটা লিঙ্কের থ্রুতে আমরা ব্যবহার করতে পারবো। বলতে পারেন এইটা আবার কীভাবে ভাইয়া, এটা কী হলো বুঝলাম না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনার ক্লাসের ভিডিওগুলো দেখেন, ক্লাসের ভিডিওগুলো সবাই ডাউনলোড করে নিছেন না? ক্লাসের ভিডিওগুলো একটু দেখেন তো। আমি আমার গুগল ড্রাইভে আপলোড করছি, গুগল ড্রাইভে আপলোড করে সেখান থেকে একটা লিঙ্ক জেনারেট করছি, লিঙ্ক জেনারেট করে আপনাদেরকে দিয়ে দিছি না? ফাইল কিন্তু আমার সার্ভারে, আমার হচ্ছে গুগল ড্রাইভে, আমি একটা ওইখান থেকে ফাইলটা আপলোড করে ওইখানে একটা লিঙ্ক জেনারেট করে আপনাকে লিঙ্কটা শেয়ার করে দিলাম, আপনিও কিন্তু হচ্ছে ক্লাসের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এই যে এইখানে যে প্রসেসটা, এটাই হচ্ছে কাইন্ড অফ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটাই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কি আমাদের সিডিএন টাইপের একটা কনসেপ্ট। এখন ইমেজ টাইপের ফাইলগুলো, এটা সিডিএন দিয়ে ব্যবহার করা বেস্ট নাকি ডাউনলোড করে ব্যবহার করা বেস্ট? দেখেন, আপনার ওয়েবসাইটে যত ফাইল ব্যবহার হবে, যত ফাইল ডাউনলোড করে যদি ব্যবহার করেন, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ডাউনলোড করে ব্যবহার করাটা স্ট্যান্ডার্ড। আপনারা কি W3C নাম শুনছেন কখনো? W3C নাম শুনছেন? W3C মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সিতে হচ্ছে কনসোর্টিয়াম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, W3C। ওরা কি করে? ওরা হচ্ছে ওয়েবের স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে, মানে ওয়েবে কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা হচ্ছে একজন ডেভেলপারের করা উচিত না। তো ওরা যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে, সেই স্ট্যান্ডার্ডগুলো আমাদেরকেও মেনে চলতে হবে। তো ওদের একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি যখনই কোনো ফাইল ব্যবহার করবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেই ফাইলটাকে আপনি আপনার প্রজেক্টে ডাউনলোড করে আপনার প্রজেক্ট ফোল্ডার ভিতর রেখে সেটা ব্যবহার করেন। বলতে পারেন কেন? জাস্ট একটু খেয়াল করেন। এখানে দেখেন, এই যে সিডিএনটাই কী হয়, আরেকজনের হচ্ছে সার্ভারে ফাইল থাকে, একটা লিঙ্ক জেনারেট হয়, সেই লিঙ্কের থ্রুতে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। কিন্তু যদি কোনো কারণে সার্ভারের ওই ফাইলটা আমি ডিলিট করে দিই, আপনার সিডিএন কি কাজ করবে? সিম্পল একটা উত্তর দেন। আমি আমার সার্ভার থেকে ফাইলটা ডিলিট করে দিছি, আপনার হচ্ছে যেই লিঙ্কটা আমি যেটা জেনারেট করলাম, যেটা থ্রুতে আপনি হচ্ছে ফাইলটাকে অ্যাক্সেস করতেছিলেন, সেটা কাজ করবে না। সো এই কারণে সিডিএনটা ব্যবহার করে কাজ করাটা এটা নিষেধ না, বাট এটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কি? আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো থাকবে, ইমেজ বা অডিও বা ভিডিও ইত্যাদি টাইপের যে ফাইলগুলো, অবশ্যই সেগুলোকে ডাউনলোড করে হচ্ছে ব্যবহার করবেন। আর W3C এটার মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। তো ওদের রুলস হচ্ছে, বা ওদের স্ট্যান্ডার্ড মেনটেন্যান্স, মানে স্ট্যান্ডার্ড যেটা ওরা বলতেছে সেটা হলো যে তোমার প্রজেক্টে যে ফাইলগুলো থাকবে, সেগুলো তুমি সিডিএন ব্যবহার না করে তুমি ডাউনলোড করে ব্যবহার করো। তাহলে কোনটা স্ট্যান্ডার্ড? একটু কমেন্ট করে আমাকে অ্যান্সার দেন, কোনটা স্ট্যান্ডার্ড, সিডিএন নাকি ডাউনলোড? আমরা কোনটা করব? আমরা কাজের জন্য দুইটাই দেখব, বাট করব হচ্ছে ডাউনলোড করে ব্যবহার। তো আমার ওয়েবসাইটে এখন ইমেজ ব্যবহার করবো, আসেন ইমেজ ব্যবহার করার প্রসেসটা শিখি। ইমেজ ব্যবহার করতে গেলে আপনাকে IMG নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা ব্যবহার করতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো ইমেজ ব্যবহার করতে চান, আপনাকে IMG নামে যে ট্যাগ আছে, এই ট্যাগটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এই IMG ট্যাগের ভেতরে এইবার আমরা এখানে আসেন নতুন একটা কনসেপ্টের সাথে পরিচিত হব, যেটা আমি আপনাদের আগে দেখাই নাই, যেটা হলো যে অ্যাট্রিবিউট। আমরা ট্যাগের সাথে পরিচিত হয়েছি, স্টার্টিং ট্যাগ থাকে জাস্ট, সেলফ ক্লোজিং ট্যাগ থাকে জাস্ট, মনে আছে না? এটা বলছিলাম সেলফ ক্লোজিং ট্যাগের কথা। এই যে যার জাস্ট হচ্ছে একটা ট্যাগ থাকে, এটাকেই হচ্ছে আমরা, মানে যা এই যে ট্যাগটাকেও কিন্তু হচ্ছে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ বলি, না বলে থাকলে আবার শুনে নেন। মানে ট্যাগের আরেকটা নাম হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। কেন সেলফ ক্লোজিং ট্যাগ বলে? কারণ ওর জাস্ট হচ্ছে মানে স্টার্টিং আছে, ওর কোনো এন্ডিং নাই। সো এই কারণে ওকে হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ বলে। আর এলিমেন্টে যেটা বলছিলাম, একটা শুরু থাকে, একটা শেষ থাকে, কিন্তু ট্যাগের জাস্ট শুরু, ট্যাগের কোনো শেষ থাকে না। আর এই ট্যাগেরই আরেকটা নাম হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, মনে থাকবে? তো এখন আসেন আমরা একটু অ্যাট্রিবিউটের ডেফিনেশন শিখব। অ্যাট্রিবিউট জিনিসটা কি? এই যে এগুলো কিন্তু অ্যাট্রিবিউট, এই যে ল্যাঙ্গুয়েজ এটা অ্যাট্রিবিউট, এই কার্ড সেট এগুলো অ্যাট্রিবিউট, এই যে নেম এগুলো কিন্তু অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে এডিশনাল ডাটা। তো অ্যাট্রিবিউট কার এডিশনাল ডাটা, কার সাপোর্টিং ডাটা? অ্যাট্রিবিউট হচ্ছে এই এই যে এলিমেন্ট অথবা হচ্ছে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, এই এলিমেন্ট বা ট্যাগের ভেতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে আরও কিছু অতিরিক্ত ডাটা ব্যবহার করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটাকে আমরা আরও এনরিচ করতে পারি, আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটাকে আমরা আরও সুন্দর করে ম্যানেজেবল করতে পারি। অ্যাট্রিবিউট কীভাবে লেখা হয়? অ্যাট্রিবিউট লেখা হয় হচ্ছে নেম ভ্যালু পেয়ার আকারে। নেম ভ্যালু পেয়ার মানে কি? মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। দেখেন, নেম সমান ডবল কোটেশন, এই ডবল কোটেশনের ভিতরে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। মানে এইভাবে জোড়ায় জোড়ায় হচ্ছে অ্যাট্রিবিউট লেখা হয়, নেম থাকবে আর ভ্যালু থাকবে। যেমন এইখানে দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেম।
সো এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজের সাপোর্ট আনতে পারি। সো এখানে ল্যাঙ্গুয়েজ ইএন বলা, তাই না? বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইএন বলা। এই ইএন বলাটার উদ্দেশ্য কী? আপনি আপনার ওয়েবসাইটে অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। এটা একটু লিখে নেন বা এটা একটু শুনে বুঝে তারপর লিখেন। আমাদের ওয়েবসাইটে আমরা চাইলে অনেক ভাষা ব্যবহার করতে পারি, কিন্তু রুলস হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, একটা মেইন ল্যাঙ্গুয়েজ আপনাকে চুজ করতেই হবে, মাস্ট। মানে আপনার ওয়েবসাইটে 3টা ভাষা আছে, ধরেন বাংলা, আরবি, উর্দু, ইংরেজি, মানে ধরেন 3টা 4টা 5টা অনেকগুলো ভাষা আছে, কিন্তু একটা ভাষাকে আপনাকে অবশ্যই চুজ করতে হবে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেইন ল্যাঙ্গুয়েজ, যেটার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হবে। সো আপনার ওয়েবসাইটে অনেক ভাষা থাকুক, বাট আপনি একটা মেইন ল্যাঙ্গুয়েজকে এইভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের মাধ্যমে এই HTML এর পার্টে এটা ডিক্লেয়ার করে দিবেন। আমি কি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে পারছি? ধরেন আমি ইংরেজি ভাষা ব্যবহার করব, তাহলে থাকবে এখানে ইএন। এখন আমি যদি বাংলা ভাষা ব্যবহার করতে চাই তাহলে কী বলবো এখানে বলেন তো? বিডি। আমি যদি আরবি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই তাহলে কী বলবো? AR। এখন বলতে পারেন ভাই এই যে ল্যাঙ্গুয়েজের এই যে নামগুলো ইএন, বিডি, AR এগুলো কই থেকে শিখবো? আরেকটু আমরা যখন প্র্যাকটিস করে সামনে আগাবো আপনারা নিজেরাই এগুলো ফাইন্ড আউট করতে পারবেন। ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট এটা মাথায় রাখেন, এই ল্যাঙ্গুয়েজ ইএন, এই ল্যাঙ্গুয়েজটা একটা অ্যাট্রিবিউট। ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের সাহায্যে এখানে আমরা কী করছি, ওয়েবসাইটে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, ঠিক আছে, বাট একটা মেইন ল্যাঙ্গুয়েজ আমরা এখানে অবশ্যই ডিফাইন করে দেবো, সেটাই এখানে ডিফাইন করলাম। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করতেছে, এইটা নেম এবং ভ্যালু পেয়ার আকারে কাজ করতেছে। এই ল্যাংয়ের মাধ্যমে আমি বোঝাচ্ছি ল্যাঙ্গুয়েজ, এটা আমার অ্যাট্রিবিউটের নেম, আর ইএনটা ওর ভ্যালু। তো অ্যাট্রিবিউটগুলো লেখা হয় নেম এবং ভ্যালু পেয়ার আকারে। এই ভ্যালুটাকে আপনি চাইলে ডবল কোটেশনেও লিখতে পারেন, আপনি চাইলে সিঙ্গেল কোটেশনেও লিখতে পারেন। আমরা কি ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন বুঝি? এই যে এটা ডবল কোটেশন আর এটা হলো সিঙ্গেল কোটেশন, বুঝি না এগুলো? এই যে ডবল কোটেশনের মাঝখানে এবার সিঙ্গেল কোটেশনের মাঝখানে লেখা। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে অ্যাট্রিবিউটগুলোকে ডবল কোটেশনের ভিতরে লেখা। সো এখানে নেম আর নেমের ভ্যালুটা লিখবো আমরা ডবল কোটেশনের ভিতরে। আপনারা কি বুঝতে পারছেন ভাই এরা পুরো এই পার্টটা? সো ল্যাঙ্গুয়েজ একটা অ্যাট্রিবিউট আর তার ভ্যালু হচ্ছে ইএন, মানে ইংরেজি। এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ব্যবহার করছি। এইখানে খেয়াল করেন, কার্সেট অ্যাট্রিবিউটের সাথে কিন্তু গত ক্লাসে পরিচয় করাইছিলাম আপনাদের, মনে আছে? কার্সেটের মাধ্যমে আমার এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের ওয়ার্ল্ডে যে 180টা ল্যাঙ্গুয়েজ আছে প্রচলিত, সেই ল্যাঙ্গুয়েজের একটা সাপোর্ট নিয়ে আসি, মনে আছে এটা? কার্সেট UTF-8 মাধ্যমে। অ্যান্সার দেন, ইয়েস না অ্যান্সার দেন। ভুলে গেছেন নাকি? ভুলে গেলে চলবে না তো, নিজের নাম ভুলে যান, কিন্তু এই মেটা ট্যাগটা এইটা ভুল করা যাবে না। এবং বলছিলাম যে এই মেটা ট্যাগটার সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ভাষার সাপোর্ট দিই, আর এই নিচের মেটা ট্যাগটার সাহায্যে আমি আমার ওয়েবসাইটে কী করি, বিভিন্ন রকম না, আমার ওয়েবসাইটে রেসপন্সিভনেসের সাপোর্ট দিই। বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা কিসের সাপোর্ট? ক্যারেক্টার সাপোর্ট। এটা ক্যারেক্টার, বিভিন্ন রকমের ক্যারেক্টার যাতে সাপোর্ট করে, এটা ক্যারেক্টার সাপোর্ট। আর এইটা কিসের সাপোর্ট? এই পরেরটা রেসপন্সিভনেসের সাপোর্ট। আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, লেখেন। আবার বলতেছি, এইটা কিসের সাপোর্ট? ক্যারেক্টার। আর এইটা কিসের সাপোর্ট? রেসপন্সিভনেস। এই রেসপন্সিভনেসের সাপোর্টটা আমি এখন বুঝাবো না, এটা বুঝাবো বুটস্ট্র্যাপের পার্টে যে। আর এইটা গত ক্লাসে বুঝাইছি, আবার একটু রিভিশন দিয়ে দিলাম। বাট এটা বোঝানোর আবার উদ্দেশ্য কি, কেন বুঝাইতেছি? বোঝানোর উদ্দেশ্য এটাই, আমরা এখন অ্যাট্রিবিউট ব্যবহার করবো। অ্যাট্রিবিউট, আমরা ট্যাগ আর এলিমেন্ট আমরা অলরেডি ব্যবহার শিখছি কম বেশি, একটু আমরা বুঝতেছি। এখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে এডিশনাল ডাটা। অ্যাট্রিবিউট কার এডিশনাল ডাটা? অ্যাট্রিবিউট ট্যাগ অথবা এলিমেন্টের এডিশনাল ডাটা। আপনি যখন একটা এলিমেন্ট ব্যবহার করবেন, এই এলিমেন্টের ভিতরেও আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। আবার যখন আপনি একটা ট্যাগ ব্যবহার করবেন, ট্যাগের ভেতরেও আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। ওকে, এতটুকু পার্ট ক্লিয়ার। এবং এই অ্যাট্রিবিউটগুলো লেখা হয় নেম আর ভ্যালু পেয়ার আকারে। যেমন এই যে কার্সেট, এটা অ্যাট্রিবিউট নেম, আর UTF-8 ওর ভ্যালু। এই যে নেম, এটা অ্যাট্রিবিউট নেম, আর ভিউপোর্ট ওর ভ্যালু। আমরা কি বুঝতে পারছি যে অ্যাট্রিবিউটগুলো নেম আর ভ্যালু, এভাবে জোড়ায় জোড়ায় লেখা হবে। খেয়াল রাখবেন, এগুলো আমরা কিন্তু ছোটো হাতের, এই HTML-এর যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু আমরা ছোটো হাতের অক্ষরে লিখি। স্পেশাল কোনো ক্যারেক্টার থাকলে শুধুমাত্র সেটা আমরা একটু বড় হাতে লিখি, বাকি এগুলো স্ট্যান্ডার্ড আমরা ছোটো হাতের অক্ষরে লিখব। তো এখন আপনাদের যেটা শিখতে হবে সেটা হলো অ্যাট্রিবিউটের ব্যবহার। আমরা এখন অ্যাট্রিবিউটের একটা ব্যবহার করব, বাট অ্যাট্রিবিউটের ব্যবহার করার আগে আরেকটা বিষয় শেখাই, সেটা হলো আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই অ্যাট্রিবিউটগুলো কোথায় লেখা হয়? স্টার্টিংয়ে,
নাকি এন্ডিংয়ে? দেখেন তো, আপনারা দেখে বলেন, স্টার্টিংয়ে লেখা হয় নাকি এন্ডিংয়ে লেখা হয়? দেখেন এখানে যে HTML, এই HTMLটার স্টার্টিং এটা, এটা এন্ডিং না, নিচে এটা এন্ডিং লেখা হয়েছে কই? স্টার্টিং ট্যাগের ভেতরে। এই যে মেটারটা হচ্ছে এন্ডিং নাই, জাস্ট স্টার্টিংই আছে। সো এই মেটার ভেতরে এই জায়গাতে হচ্ছে আমরা কী করলাম, স্টার্টিংয়ের ভেতরে হচ্ছে ওর অ্যাট্রিবিউটগুলো লিখলাম। এই বিষয়টা দেখায় আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে অ্যাট্রিবিউট আপনি সবসময় স্টার্টিং ট্যাগের ভেতরে লিখবেন, স্টার্টিং ট্যাগের ভেতরে লিখবেন। কেউ বলতে পারবেন যে কেন ভাইয়া এন্ডিং ট্যাগের ভেতরে লিখলে সমস্যা কি? হাত তোলেন, কে পারবেন বলতে, বলেন এন্ডিং ট্যাগে লিখলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এন্ডিং ট্যাগ তো সবার নাই, আছে? এই যে ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ থাকে, এই যে ট্যাগগুলোর কোনো এন্ডিং আছে, তাহলে আপনি কোথায় দিবেন তখন? আপনারা কি বুঝতে পারছেন? তার মানে আমরা যখন হচ্ছে অ্যাট্রিবিউট লিখবো, অ্যাট্রিবিউটগুলো ট্যাগ অথবা এলিমেন্টের সাপোর্ট হিসেবে আমরা ব্যবহার করতেছি, এডিশনাল ডাটা হিসেবে ব্যবহার করতেছি, নেম ভ্যালু পেয়ার আকারে আমরা অ্যাট্রিবিউট লিখবো। কিন্তু এই ট্যাগ অথবা এলিমেন্টের স্টার্টিংয়ের ভেতরে আমাদের কী করতে হবে? আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হবে। ডান? এখন চলেন তাহলে হচ্ছে আমরা এই ইমেজের ভেতরে আমরা একটু অ্যাট্রিবিউট লিখবো। আমি এখানেই আগে একটু লিখে দেখাচ্ছি। এই যে ইমেজটা, এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কী করব? আমরা সাধারণত আমাদের ইমেজটাকে ওয়েবসাইটে কানেক্ট করি। সো এই ইমেজ ট্যাগের ভেতরে এই ইমেজে দেখেন IMG, এরপরে এসে একটা স্পেস দিতে হবে, দিয়ে SRC নামে, SRC মানে হচ্ছে কি সোর্স একটা অ্যাট্রিবিউট। এই সোর্স অ্যাট্রিবিউটের ভেতর আপনাকে কী করতে হবে? ইমেজের সোর্সটা দিতে হবে, কারণ এটা হচ্ছে ইমেজের সিস্টেম। ইমেজে যদি আপনি সোর্স দিতে চান, আপনাকে ইমেজের এই সোর্স অ্যাট্রিবিউটটা ব্যবহার করে এখানে আপনাকে ইমেজের সোর্স দিতে হবে। আসেন আমরা এখানে একটু হচ্ছে ব্যবহার করা শিখি। এই যে IMG, আমি আবার একটু ছোটো করে দেখাই, ছোটো করে লিখি। দেখেন, কার্লি দেন, কার্লি দেওয়ার পরে এখানে লেখানো হচ্ছে IMG। তো এই যে ইমেজে লিখলেন, ইমেজের কিন্তু কোনো এন্ডিং নাই। আপনি ইমেজের একটু এন্ডিং আনার ট্রাই করেন। দেখেন ইমেজের একটা এন্ডিং আনার ট্রাই করতেছি। ভাইয়েরাপুর আপনার কি দেখছেন ইমেজের এন্ডিং আসে নাই? দেখতেছেন, বোঝা যায়। আমি যে ইমেজের এন্ডিং আনার ট্রাই করলাম, এখানে হচ্ছে ও আমাকে বডির এন্ডিং ধরে দিছে। মানে ও মনে করতেছে যে আমি মনে হয় বডির এন্ডিং লিখতে চাচ্ছি, কিন্তু আমি তো ইমেজের এন্ডিং লিখতে চাচ্ছিলাম, কিন্তু ইমেজের তো এন্ডিং নাই। সো এই কারণে ইমেজটার হচ্ছে এন্ডিংটা এখানে বসবে না। ওকে, এবার একটু খেয়াল করেন, এই যে ইমেজ, এখন ইমেজের ভেতরে হচ্ছে ওই যে ফাইলটা, আমার যে ইমেজটা সেটা তো কানেক্ট করতে হবে। সো সেটা কানেক্ট করার জন্য সোর্স SRC নামে একটা অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করবো। সো ব্যবহার করবেন কীভাবে? এই যে ইমেজের স্টার্টিং, এইখানে এসে একটা স্পেস দিবেন। একটা স্পেস দিলেই একটু সরলেই এখানে SRC সোর্স নামে একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। একটা বিষয় আপনাদেরকে একটু বলে দেই, আপনারা কি মনে করেন যে কোনো অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় আমি কি লিখলেই হবে? যেমন আমি এই H1 এর ভিতরে কি হচ্ছে সোর্স লিখলে হবে, কাজ করবে? আমি কি বলে যে হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে সোর্সটা লিখলে কাজ করবে? তার মানে অ্যাট্রিবিউটেরও একটা ব্যবহার করার রুলস আছে। অ্যাট্রিবিউট ব্যবহার করার রুলস কি? যেই অ্যাট্রিবিউট যেখানে দরকার সেইখানে আমরা ব্যবহার করব। এখন বলতে পারেন ভাই এগুলো তাহলে মনে রাখবো কীভাবে? প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। আপনাদের কি H1 থেকে H6 প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করার লাগছে, নাকি এগুলো দেখে আপনারা হচ্ছে এখন এগুলো পারবেন? বলেন, এগুলো কি পারবেন না মুখস্থ করার লাগছে? মুখস্থ করছেন এগুলো নাকি পারবেন? তো এই ঠিক ইমেজটা যখন ব্যবহার করবেন, মাথায় রাখবেন যে ইমেজের ভিতরেও সোর্স নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট বসবে। অ্যাকচুয়ালি ইমেজের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট বসে, দুইটা অ্যাট্রিবিউট আপনাকে মাস্ট বসাইতেই হবে। একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। মনে থাকবে, একটু লিখে নেন। ইমেজের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট মাস্ট বসবেই, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্টার। তো এই সোর্সের কাজ কি? এই সোর্সের ভিতরে থাকবে ইমেজের সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে থাকবে হচ্ছে ইমেজের সোর্স, আর অল্টারের ভিতরে কী থাকবে সেটা আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি আমি। এতটুকু পার্ট ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে হচ্ছে এই কী বলে গুগল মিটের কমেন্টে আমাকে এটা লিখে দেখান। এটা এখন এখানে লিখে দেখান, এখানে লেখেন, গুগল মিটে লেখেন। ভাইয়েরা পুরা কেউ ভুল আইডি দিয়ে জয়েন করেন না, অ্যাটেন্ডেন্স উঠবে না, পরে কিন্তু সমস্যা হবে। একদিন ক্লাস মিস করলে 500 টাকা কিন্তু জরিমানা। অ্যাটেন্ডেন্স না উঠলে পরে কিন্তু হচ্ছে ড্রপ আউট হবেন। সো অনুগ্রহ করে যার আইডি দিয়ে ঠিকঠাক মতন হচ্ছে জয়েন করবেন, ভুল আইডি দিয়ে কেউ জয়েন করবেন না। রায়হান, আপনার আজকে এটা প্রথম ক্লাস না এই ব্যাচে? আর আপনার ওই ফ্রেন্ড মাহবুবও জয়েন করছে? ওকে তো আমি অ্যাকসেপ্ট করছিলাম। মাল্টিপল আইডি থেকে কেউ জয়েন করেন না।
হ্যাঁ, প্রশ্ন উত্তর দিব, আপনার আগে এটা করে লেখেন। সবাইকে কিন্তু দিছি লিখতে, এটা লেখছেন, এটা সবাই লেখেন। এটা গুগল ক্রোমে, মানে সরি ভাই, গুগল মিটে কমেন্ট করেন। ভুল হয়েছে, রায়হান হোসেন ভুল হয়েছে, IMG হবে। কি লিখতেছো এগুলি? ঠিক মতন লেখ করে ভাই, এগুলো উল্টাপাল্টা লিখলে হবে? আবার বলতেছি ভাইয়েরা পুরা। তো এখানে সোর্স আর হচ্ছে দেখেন ALT অল্টার অ্যাট্রিবিউট, এই দুইটা অ্যাট্রিবিউট ইমেজ যখনই বসাবেন মাস্ট এই দুইটা অ্যাট্রিবিউট বসাইতেই হবে। সোর্স অ্যাট্রিবিউট যদি না বসান তাহলে তো ইমেজের ফাইল যেটা থাকবে সেটা তো আপনি কানেক্টই করতে পারবেন না, হোক সেটা CDN হোক সেটা ডাউনলোড, কানেক্টই করতে পারবেন না। সেই কারণে সোর্স অ্যাট্রিবিউট লাগবে। আর অল্টারের ব্যবহারটা একটু পরে আমি আপনাদেরকে শেখাবো, কিন্তু এটা মাথায় রাখেন ইমেজের ভেতরে এই দুইটা অ্যাট্রিবিউট মাস্ট বসবেই। তবে যে কোনো অ্যাট্রিবিউট, আবার বলতেছি, যে কোনো অ্যাট্রিবিউট যে কোনো জায়গা যে হচ্ছে বসাইলেই হবে না। আপনি যেই ট্যাগ বা যেই এলিমেন্ট আপনি হচ্ছে ব্যবহার করতেছেন, ওই ট্যাগ বা ওই এলিমেন্ট যেই সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে সাপোর্ট করে, যাদেরকে বসানোর পারমিশন আছে, আমরা ওই জায়গাতেই ওই জিনিসটা ব্যবহার করতে পারবো। আর এটা আস্তে আস্তে আমরা শিখবো। তার মানে আমরা দেখলাম IMG ইমেজ একটা ট্যাগ। ইমেজ ট্যাগের ভেতর আমরা কী করবো, ইমেজের সোর্সটা হচ্ছে বসানোর জন্য সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আমরা নিলাম, এখানে আমরা ইমেজের সোর্সটা বসাবো। আর এই ইমেজের সোর্সটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে CDN আর একটা হচ্ছে ডাউনলোড। চলেন আমরা একটু CDN আকারে একটা ইমেজ কানেক্ট করে নিয়ে আসবো। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে ইমেজ কানেক্ট করতে চান, ইমেজ বসাতে চান, আপনি গুগলে এসে ফ্রি ইমেজেস লিখে সার্চ করবেন, এবং এখানে এসে সার্চ করার পরে দেখেন এখানে অনেক সাইট চলে আসবে, অনেক ওয়েবসাইট আছে, কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকেই আপনি হচ্ছে ছবি ডাউনলোড করতে পারবেন তা না। যারা ফ্রিতে আপনাকে সাপোর্ট দিচ্ছে ছবি ডাউনলোড করার, এবং শুধু ফ্রিতে দিলেই হবে না, এখানে আরও কিছু রুলস আছে। যেমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে pixels.com। এই যে পিক্সেলস, এইটা বেস্ট একটা ওয়েবসাইট। এই সাইটটা থেকে আপনারা ছবি ডাউনলোড করতে পারেন, আপনাদের যেমন ছবি দরকার ডাউনলোড করতে পারেন এখান থেকে। কিন্তু আপনি যে ডাউনলোড করবেন, আপনি পারমিশন যে আছে ডাউনলোড করার বুঝবেন কীভাবে, কী দেখে বুঝবেন, একটু তাকান। ফ্রি স্টক ফটোজ, এখানে ওদের কাছে হচ্ছে ভিডিওজও আছে, আমরা চাইলে ভিডিও ডাউনলোড করতে পারি। বাট মেইন যে বিষয়টা সেটা এই যে দেখেন রয়্যালিটি ফ্রি। রয়্যালিটি ফ্রি মানে কি, মানে সত্ত্বাধিকার ফ্রি। মানে আপনি যদি এই ছবিটা এখানে আপনি যদি হচ্ছে কী করেন, এটা যদি ব্যবহার করেন, আপনি কী করতে হবে না, কোনো কারোর কাছ থেকে কোনো পারমিশন নেওয়া লাগবে না, কেউ হচ্ছে আপনার নামে মামলা করবে না। আপনি খেয়াল করবেন যে এই ইমেজগুলো যেই সোর্স থেকে ডাউনলোড করতেছেন ওইখানে এরকম রয়্যালিটি ফ্রি, কপিরাইট ফ্রি এই কথাটা বলা আছে কিনা, আর আসলেই তারা আপনাকে ফ্রিতে ইমেজ দিচ্ছে কিনা। ওকে, ফ্রিতে ইমেজ দিবে, এবং সেই ইমেজগুলো হচ্ছে কী হইতে হবে, অবশ্যই রয়্যালিটি ফ্রি, কপিরাইট ফ্রি, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ হইতে হবে। যেমন এই যে ফ্রি পিক দেখেন, ফ্রি পিকে যেটা করতে হয়, এখানে ওরা ইমেজ দেয়, বাট ওদেরকে আবার হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউট বোঝেন? আপনি মনে করেন যে ফ্রি পিক থেকে একটা ওয়েবসাইট থেকে, মানে ফ্রি পিকের ওয়েবসাইট থেকে একটা ইমেজ ডাউনলোড করছেন, ইমেজটা যে আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করছেন এটা আপনার ওয়েবসাইটে উল্লেখ থাকতে হবে। পিক্সেলে ওইটা হচ্ছে ওরকম উল্লেখ না করলেও চলে। পিক্সাবে হচ্ছে আরেকটা বেস্ট সাইটে, যেমন এই যে দেখেন এইখানেও বলা, এই যে রয়্যালিটি ফ্রি, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এই যে নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মানে কি, মানে আপনি যে পিক্সাবের ওয়েবসাইট থেকে একটা ছবি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতেছেন, এইটার জন্য আপনাকে কোনো ক্রেডিট দিতে হবে না। ক্রেডিট বিষয়টা বুঝেন আপনারা? ওই যে আপনারা দেখেন না অনেক সময় যে হচ্ছে আমরা ফেসবুকে একজনের পোস্ট আমরা শেয়ার করি, এবং শেয়ার করে হচ্ছে আমরা বলে দিই যে ক্রেডিটে যে উনি এই পোস্টটা হচ্ছে করছে। হ্যাঁ, বুঝিয়ে এগুলো আমরা। আর একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হন, আনস্প্ল্যাশ। ওকে, আমি কিছু সাইটের সাথে একটু পরিচয় করায় দিই আপনাদের। আনস্প্ল্যাশ, পিক্সাবে, পিক্সেলস, এবং ফ্রি পিকও খুব ভালো একটা সোর্স। ফ্রি পিক থেকেও আপনার চাইলে হচ্ছে ইমেজ ব্যবহার করতে পারেন। আবার আরেকটা ভালো সোর্স হচ্ছে ক্যানভা। আস্তে আস্তে আমরা এগুলোর সাথে হচ্ছে আরও ভালো করে পরিচিত হবে ইনশাল্লাহ। বাট আপাতত আমরা আসেন পিক্সেলসে যাই, এইখান থেকে আমরা ছবি হচ্ছে ব্যবহার করার চেষ্টা করি। আপনাদের আপনারা AI ইউজ করেন? AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন? আপনাদের অনেকের মাথার ভিতরেই এরকম একটা চিন্তা, ভাইয়া AI আমার হয়তো হচ্ছে অনেক কাজ মানে করে দিতেছে, যেমন ও হচ্ছে কোডিং করে দিতেছে, ও আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে, ও আমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে, আমার যদি কোনো কন্টেন্ট লিখতে হয় ও কন্টেন্টও আমাকে তৈরি করে দিচ্ছে। ভাইয়া তাহলে তো AI মনে হয় আমার জব বা আমার চাকরি হচ্ছে খেয়ে দিবে, আমি তো এআইয়ের কাছে হচ্ছে পরাস্ত, আমি তো ওর মতন কাজ করতে পারি না। কিছু বিষয় বোঝার চেষ্টা করেন। এআইকে একটা কন্টেন্ট আপনি লিখতে দিলেন, এই যে কন্টেন্টটা যে আপনার দরকার, এই কমান্ড ওকে কে দিবে?
একটা কন্টেন্ট আপনার দরকার, কমান্ড ওকে কী দিবে? কে দিবে? আপনি দিবেন। ও যে আপনাকে যে কন্টেন্টটা লিখে দিছে, কন্টেন্টটা ঠিক আছে কিনা এটা চেক কে করবে? আপনি করবেন। কন্টেন্টটা ব্যবহার কে করবে? আপনি করবেন। তার মানে এআই হলো আপনার অ্যাসিস্ট্যান্ট। এআইকে দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানায় নিলেন, কিন্তু আপনাকে তো ওকে একটা কমান্ড দিতে হবে, তাই না? এই কমান্ড যে আপনি কীভাবে দিবেন সেই জিনিসটা বোঝার জন্য তো আপনাকে কী করতে হবে? আপনাকে তো হচ্ছে ওই বিষয়টা জানতে হবে। মানে একটা ওয়েবসাইটের কোন জায়গায় কোন বিষয়টা বসে, কীভাবে বসাইলে ভালো হয়, এটা যদি আপনি না জানেন, আপনি ওকে কমান্ড দিয়ে কোনো ওয়েবসাইট, কোনো একটা সেকশন, কিছু একটা বানিয়ে নিতে পারবেন? অ্যান্সার দেন, ইয়াস না, পারবেন কি না? আপনি জানেনই না, আপনি কীভাবে হচ্ছে ও আপনাকে কিছু একটা বানায় দিল, আপনি কি সেটা ব্যবহার করতে পারবেন? ধরেন দুনিয়াতে মোবাইল প্রথম আবিষ্কার করা হয়েছে, প্রথম মোবাইল আবিষ্কার করা হয়েছে, আপনি মোবাইলের ব্যবহার জানেন না, আপনাকে আমি মোবাইল দিলাম, আপনি ব্যবহার করতে পারবেন? তাহলে লাভটা কী হলো এই মোবাইলের? কোনো লাভ নেই। সো আমাদেরকে এই এআইয়ের ব্যবহার জানতে হবে, আমাদেরকে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ব্যবহার জানতে হবে, এবং জেনে বুঝে আমরা এই জায়গাতে আমাদের এআইটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাবো। এআই আমাদের প্রতিযোগী না, আমাদের অ্যাসিস্ট্যান্ট। এই যে দেখেন এখানে কো পাইলট, সবার কম্পিউটারে বাই ডিফল্ট কো পাইলট আছে। এই কো পাইলটটাকে আপনারা এখন থেকে ব্যবহার করবেন। আপনি চাইলে কো পাইলটকে কমান্ড দিয়েও না ইমেজ বানিয়ে নিতে পারবেন। এটা করছেন কখনো ট্রাই আপনারা? একটু ইন্টারনেট কানেকশনটা একটু ভালো হওয়া উচিত। এইখানে ধরেন ওকে এসে যদি বলেন আপনি CREAT create me a image of a funny frog প্লিজ, আপনার যা মাথায় আসে আপনি হচ্ছে ওকে এইভাবে উত্তর মানে বলবেন। যে কোনো এআই আপনি ব্যবহার করতে পারেন। ক্রিয়েট মি এ ইমেজ অফ এ ফানি ফ্রগ প্লিজ দিয়ে এন্টার করেন। যদি ওর সার্ভারটা হচ্ছে ফ্রি থাকে, দেখেন ও আমাকে হচ্ছে এখানে ইমেজ হচ্ছে জেনারেট করে দিবে। ইভেন আমি ওকে কমান্ড দিতে পারবো, ওকে বলতে পারবো যে তুমি এই ইমেজের এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করো, তুমি এই নতুন জিনিসগুলো হচ্ছে অ্যাড করো। যদিও এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে মাঝে মাঝে, কারণ এগুলো তো হচ্ছে ওদের সার্ভারে দেখা যায় যে হচ্ছে ওরা এই করে এই যে সুন্দর একটা ছবি বানাইছে না। ধরেন আমি এখানে বললাম রিমুভ দ্য, এটা কি বলে, গিটার, GUITER, গিটার প্লিজ। ওরা আমি আরেকটা কমান্ড দিছি, ও আমাকে গিটার সহ দিছে, এই যে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো এটা। এখন আমি হচ্ছে ওরা কমান্ড দিলাম যে হচ্ছে তুমি গিটারটাকে হচ্ছে রিমুভ করো। আমার গিটার বানান ঠিক আছে কিনা জানি না, হ্যাঁ ভালোই কাজ করছে না? এখন যদি হচ্ছে বলেন ওরে আপনি যে তুমি একটা কী করো, যে হচ্ছে নতুন করে আরও কিছু বিষয় হচ্ছে এখানে অ্যাড করো, দেখবেন ও ওই জিনিসগুলো হচ্ছে আপনাকে অ্যাড করে দিবে, এবং আপনাকেও সাজেশন দিবে। এই যে বলতেছে হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট, তুমি গিটারের পরিবর্তে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হচ্ছে ব্যবহার করতে চাও কি না। তারপরে হচ্ছে বলতেছে হোয়াট আর সাম ফান ওয়েজ টু এডিট ইমেজেস ক্রিয়েটিভলি, মানে ওকে আপনি হচ্ছে আরও কিছু হচ্ছে বিষয় জিজ্ঞাসা করতে পারবেন। শো মি মোর এক্সাম্পল অফ ফানি ইমেজেস, এখানে যদি ক্লিক করি ও আমাকে হচ্ছে আরও কিছু হচ্ছে ফানি ইমেজ তৈরি করে দিবে। ও আপনাকে সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এই বিষয়গুলো কী করতে পারো, ব্যবহার করতে পারো। আপনারা কি এখন থেকে এআই ব্যবহার করবেন? এই যে এখানে কিছু হচ্ছে ফানি ইমেজেসের হচ্ছে স্যাম্পল দিচ্ছে। ভাইরা আমরা এগুলো অফ করি, হ্যাঁ আমরা আগে এইখান থেকে হচ্ছে যে ছবিটা আমাদের লাগবে বা যে টাইপের যা লাগবে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করা শুরু করি। তো আমরা আমাদের এই প্রজেক্টে, আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে আমরা এআইটাকেও ইনশাল্লাহ হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব যতদূর পারা যায়। সো চলেন আমরা পিক্সেলসের সাইটে চলে যাই। পিক্সেলসে চলে যাচ্ছি। এই জায়গায় এসে আপনি কেমন ছবি দরকার, এটা তো ফ্রি একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্রি ইমেজ আপনি পাবেন। এইখানে এসে আপনি সার্চ করবেন আগে যে আপনার কেমন ছবি দরকার। আমি বললাম আমার হচ্ছে মানুষের ছবি দরকার। আমি ম্যান লেখে সার্চ করলাম, ও আপনাকে মানুষের ছবি দিবে, দেখা যায়। চলেন এইখান থেকে একটা ছবি নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। তা আপনি আপনার মতন করে চুজ করবেন। আচ্ছা, চুজ করার আগে আরেকটা বিষয় বলি, আমরা কি সবসময় এরকম করে আমাদের পছন্দ মতন ছবি ডাউনলোড করে বা সার্চ করে হচ্ছে এখান থেকে এভাবে নিয়ে নিব, নাকি এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ক্লায়েন্ট দিবে? আমি যখন আমরা একটা প্রজেক্ট করব, ওই প্রজেক্টের ভিতরে ওইখানে ইমেজ বা অডিও বা ভিডিও ফাইল ওগুলো যেগুলো ব্যবহার হবে সেগুলো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে। আপনারা কি বুঝতে পারছেন? ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনাদেরকে, বাট আমি জাস্ট শেখানোর জন্য যে ধরেন যে কোনো জায়গাতে ক্লায়েন্ট প্রোভাইড করলো না, আমরা যাতে আমাদের মতন করে হচ্ছে কন্টেন্ট জেনারেট করেও কাজ করতে পারি, তার জন্যই হচ্ছে আমি এইখান থেকে একটা ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এখন এই ইমেজটা আমি ব্যবহার করবো। তো ব্যবহার করার সিস্টেম কি? সবার প্রথমে যে কাজটা করবেন ওর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনাকে ইমেজটা দেখাবেও। ইমেজটা আপনি দেখবেন পুরোটা, এবং দেখার পরে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা কি, এদিকে তাকান, ফ্রি ডাউনলোড, তাই না? এখনই ডাউনলোড করতে যায় না, এই ড্রপডাউনে ক্লিক করেন। এই ড্রপডাউনে ক্লিক করলে এই ইমেজটা যেটা দেখতে পাচ্ছেন সেটার সাইজ দেখাবে। সো
লেফট থেকে রাইট পর্যন্ত যে জায়গাটা এটাকে আমরা উইথ দিয়ে মেনটেন করি, উইথ। আর টপ থেকে বটমের যে জায়গাটা এটাকে আমরা হাইট বলি। তো এই ইমেজটার উইথ হচ্ছে এখানে দেখেন 1987 পিক্সেল, মানে এই লেফট থেকে রাইট সাইড পর্যন্ত 1987 পিক্সেলও। এখন পিক্সেল জিনিসটা কি আবার? পিএক্স, পিএক্স মানে হচ্ছে PIXEL, পিক্সেল। এই পিক্সেল কি? এটা হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। মেজারমেন্ট ইউনিট বুঝেন? আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি হচ্ছে কী বলে তেল কিনবেন, তেল, আপনি তেল কিভাবে পরিমাপ করেন বলেন? আমরা তেল, অয়েল কিভাবে পরিমাপ করি? আমি যদি বলি বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসেন, আপনি চাল ডাল কিভাবে পরিমাপ করবেন? কিভাবে? কেজি বা গ্রামে না? তো এই গ্রাম, কেজি, লিটার, মিটার এগুলো হচ্ছে মেজারমেন্ট ইউনিট। এখন এই যে ওয়েবের যে এলিমেন্টগুলো, ওয়েবসাইটের যে এলিমেন্টগুলো, এগুলো কিন্তু ওয়েব এলিমেন্ট কিন্তু আপনি কি হচ্ছে লিটারে, কেজিতে পরিমাপ করতে পারবেন না। ওয়েবের এলিমেন্টগুলোকে আমরা পরিমাপ করি হচ্ছে পিক্সেলে, পিএক্স মানে পিক্সেল। এখন কথা হচ্ছে ভাইয়া পিক্সেল বুঝলাম, কিন্তু 1 পিক্সেল পরিমাণে কতটুকু জায়গা এটা বুঝবো কীভাবে? আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনাদের সামনেই তো হচ্ছে মানে আপনাদের কম্পিউটার স্ক্রিনটা রাখা, তাই না? এই কম্পিউটার স্ক্রিনের সাথে যদি আপনি নাক লাগায় দেন, নাক লাগান, দেখবেন ছোট ছোট এক একটা ফোঁটা দেখা যায়, এক একটা ডট দেখা যায়। দেখছেন এটা? দেখেন তো দেখা যায় কি না? আবার মনিটর ভাঙা ফেলেন না। দেখতে পান নাই? এখনো পান নাই কেউ দেখতে? দেখেন নাই? আরে ভাই নাক লাগায় দেন, এই মনিটরের সাথে নাক লাগান, দেখবেন ছোট ছোট একটা একটা ফোঁটা দেখা যায়। এই এক একটা ফোঁটাই হচ্ছে একটা পিক্সেল। ক্লিয়ার? দেখা যায় না? আপনি চোখ বন্ধ করে রাখছেন মনে হয়। স্ক্রিনটাকে কালো করে তারপরে হচ্ছে নাকটা লাগান, তাহলে ভালো করে হচ্ছে ফোঁটাগুলো দেখতে পাবেন। তাকানো দিকে ভাই এরা পুরো। তাহলে যেটা বললাম, পিক্সেল হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। এই ইমেজটার দেখেন এখানে এই যে প্রথমে যে ভ্যালুটা দেওয়া এটা উইথ, আর পরের যে ভ্যালুটা দেওয়া এটা হচ্ছে হাইট। বলেন কি বলছি? প্রথম যে ভ্যালুটা দেওয়া এটা কিসের ভ্যালু? প্রথম ভ্যালুটা কিসের ভ্যালু? এগুলো এগুলো মনে রাখতে হবে ডেভেলপার হিসেবে, নাহলে কাজ করতে পারবেন না। প্রথম ভ্যালুটা হচ্ছে উইথ, পরের ভ্যালুটা কি? হাইট। উইথ কিভাবে থাকে? উইথ কোন বরাবর থাকে? লেফট থেকে রাইটে থাকে উইথ। আর টপ থেকে বটমে কি থাকে? হাইট বা উচ্চতা। সো এই ইমেজটার লেফট থেকে রাইট পর্যন্ত 1987 পিক্সেল, তার মানে 1987 পিক্সেল মিলে এখানে যতটুকু জায়গা হবে ততটুকু জায়গা জুড়ে হচ্ছে এটার উইথ। আর এই উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 3000 পিক্সেল। 3000 পিক্সেল মানে কিন্তু বিশাল জায়গা। 3000 পিক্সেল মানে বিশাল জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে হচ্ছে একটা কন্টেন্ট লেখা, এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে জায়গাটা না, এটা হচ্ছে মনে করেন আনুমানিক 100 পিক্সেল হাইট। এটা 100 পিক্সেল হাইট। আমার স্ক্রিনের এই লেফট থেকে একবারে স্ক্রিনের রাইট সাইড পর্যন্ত এখানে 1300 পিক্সেলের হাইট, সরি 1300 পিক্সেলের হচ্ছে উইথ। স্ক্রিনের লেফট থেকে একবারে রাইট পর্যন্ত একবার হচ্ছে 1300 পিক্সেলের মতন হচ্ছে, 1300 সামথিং একটা পিক্সেল হচ্ছে উইথ। আর এইখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে হাইট হচ্ছে এই এতটুকু লেখারই হচ্ছে প্রায় 100 পিক্সেল, মানে বিশাল বড় একটা উইথ হাইটের এই ইমেজ। এটা এই বিষয়টা দেখায় আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, আপনারাই বলেন এই যে অরিজিনাল যে সাইজ, এই সাইজের এই ছবিটা নেওয়াটা কি আমাদের জন্য ভালো হবে কি না? এই সাইজের ছবিটা নিলে আমাদের ভালো হবে কি না? অবশ্যই না, এইটা আমরা নিব না। কারণ এই সাইজের ছবি যদি আপনি নেন তাহলে কী হবে জানেন? আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। বিশাল বড় একটা ছবি আসবে, বিশাল বড় ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এখন তাহলে কথা হচ্ছে যে ভাই তাহলে কীভাবে নিব? আমি আবার বলে দিই, সাধারণত আমাদের ওয়েবসাইটে যে ছবিগুলো ব্যবহার হবে এই ছবিগুলো ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। তো উনি আমাদেরকে সাইজ অনুপাতে দিয়ে দিবে, ওই সাইজই আমরা ব্যবহার করব। কিন্তু ক্লায়েন্ট যদি না দেয় তখন আমরা কি করি? তখন কাজ করতে করতে আপনার একটা সময় পরে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনি যে ছবিটা নিয়ে কাজ করতেছেন এটা সাইজ কত হওয়া উচিত। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের হচ্ছে ছবি ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের। আপনি কি স্লাইডার দেখছেন? স্লাইডার ইমেজ, ওয়েবসাইটে স্লাইডার ইমেজ দেখছেন না? আমি একটু পেইন্ট টুল নিয়ে আপনাদেরকে একটু ড্র করে দেখাই। ধরেন এইটা আমার ওয়েবসাইটের একটা লেআউট। একটা ওয়েবসাইটে সবার উপরে কি থাকে বলেন তো? হেডার। সবার নিচে কি থাকে? ফুটার। এগুলো বুঝি আমরা। হেডারের ওয়েবসাইটের মেনু বারটা থাকে, ফুটারের ভেতরে হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন রকমের লিঙ্কগুলো দেওয়া থাকে, হেডারের পরেই দেখবেন একটা স্লাইডার দেওয়া থাকে, দেখছেন না? ই কমার্স ওয়েবসাইটে দেখবেন স্লাইডার দেওয়া। এই স্লাইডারের স্লাইডারটার উইথ আমি একটু পিক্সেলে আপনাদের কাছে বলে বোঝানোর চেষ্টা করতেছি।
স্লাইডার টাইপের যে ইমেজগুলো থাকে, ধরেন বড় একবারে স্ক্রিনের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে হচ্ছে যে ইমেজগুলো থাকে, এগুলোর উইথ সাধারণত, এগুলো মুখস্থ করার দরকার নেই, 1600 উইথও হয়, 1400 উইথও হয়, আবার 1200 পিক্সেল উইথও হয়। আর হাইট হয় কত? হাইট হয় দেখা যায় হচ্ছে আপনার 700 পিক্সেল, অথবা হচ্ছে 600 পিক্সেল, অথবা হচ্ছে আপনার 500 পিক্সেলের মতন হচ্ছে এটার স্লাইডার টাইপের ইমেজের হাইট হয়। ভাইয়ার আপনাদের মানে এই বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? মানে এগুলো হচ্ছে আমি একটু সাইজগুলো বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। তো এরপর আপনারা ওয়েবসাইটে অ্যাবাউট আস সেকশন দেখছেন? অ্যাবাউট আস, ধরুন স্লাইডারের পরে একটা অ্যাবাউট আস সেকশন থাকলো। অ্যাবাউট আস সেকশনে কী থাকে? এই ওয়েবসাইটটা যার, ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের বা ওই রিলেটেড কোনো একটা ছবি দিয়ে একটু অ্যাবাউট আস রিলেটেড কিছু বলে দেয়। সাধারণত এই অ্যাবাউট আস টাইপের হচ্ছে যে সেকশনগুলো থাকে, এই সেকশনগুলোতে দেখা যায় যে হচ্ছে একটু লম্বা হাইটের, মানে হাইটটা একটু হচ্ছে বেশি থাকে। কাইন্ড অফ হচ্ছে 600 হচ্ছে, সরি আপনার 400 হচ্ছে হতে পারে এটার উইথ, আর হচ্ছে আপনার হাইট হতে পারে, মানে উইথ হচ্ছে আপনার 400 আর হাইট হতে পারে হচ্ছে 600 পিক্সেল। আবার কিছু কিছু হচ্ছে ইমেজ আছে যেগুলো থাম্বনেইল ইমেজ বলে। থাম্বনেইল ইমেজ বুঝেন? মানে উইথও যে হাইটও তা, এগুলোকে বলা হচ্ছে থাম্বনেইল। সো থাম্বনেইল টাইপের ইমেজগুলোর সাইজগুলো হয়ে থাকে সাধারণত, এটা ডিপেন্ড করে, দেখা যায় হচ্ছে আপনার 400 পিক্সেল উইথ হয়, আবার হচ্ছে 400 পিক্সেল হচ্ছে হাইট হয়ে থাকে, মানে উইথ হাইট একই রকম থাকে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপাতত ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে একটা অ্যাবাউট আস টাইপের একটা ইমেজ ব্যবহার করব। সো ওই ইমেজটার সাইজ হচ্ছে 400 বাই মানে 600 হলেই এনাফ। সো এই ছবিটা আমাদেরকে আমাদের ক্লায়েন্টে দিয়ে দিবে। কিন্তু যদি ক্লায়েন্ট না দেয়, তাহলে আপনি আমরা যখন আরও প্রজেক্ট করব, করে করে কি আমরা বুঝতে পারবো না যে হ্যাঁ এইখানে একটা হচ্ছে 400 বাই 600 পিক্সেলের একটা ইমেজ বসাইলে ভালো হয়? পারবেন কি না এটা? এখনই পারবেন না, বাট আজকে থেকে আরও 3 মাস 4 মাস আরও প্রজেক্টে কাজ করে করে আপনারা যখন আরও একটু এক্সপিরিয়েন্স হবেন, তখন হচ্ছে এটা বুঝতে পারবেন কিনা। সো ধরেন এই যে ছবিটাকে যেটা দেখতেছি, এটাই হচ্ছে আমার ওই 400 বাই 600 সাইজের একটা ছবি হিসাবে এটাকে আমার লাগবে। কিন্তু দেখেন, আমি যদি এখন এখানে এই অরিজিনালটা ডাউনলোড করি, এটা দিয়ে হচ্ছে কাজ হবে না, আমার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এই লার্জ, মিডিয়াম এগুলো দিয়েও সমস্যা হয়ে যাবে। আমি চাইলে স্মলটা নিতে পারি। ওরা উইথ আর হাইটের রেশিও মিলায় রাখছে এখানে। ইভেন আরেকটা মজার বিষয় দেখেন, এখানে কাস্টম একটা অপশন আছে। এই কাস্টম অপশনে এসে আপনি বলতে পারেন যে আমাকে 400 পিক্সেলের একটা ইমেজ দাও। আপনারা কি খেয়াল করে দেখছেন ভাইয়েরা, ওরা 400 বাই 600 নিছে, ওরা অটোমেটিক্যালি হচ্ছে এটাকে সাইজটা আমাকে ডিফাইন করে দিছে। মানে আপনি চাইলে এইভাবে করে ওকে কাস্টম সাইজও বলে দিতে পারবেন। আপনি চাইলে এইখান থেকেও ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার রিকোয়ার্ড বা স্পেসিফিক সাইজও উল্লেখ করতে পারবেন। বাট আমরা এখন আর সাইজ উল্লেখ এখন করব না, আমরা একটু পরে করব। আপাতত এটাকে আমরা সিডিএন হিসেবে ব্যবহার করা শিখি। আগে সিডিএনের ব্যবহারটা শেখেন। তো ইমেজটাকে ওপেন করছেন, তো ডাউনলোড করার দরকার নেই, সিডিএন দিয়ে ব্যবহার করব। এই ইমেজটার উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিবেন। আপনারা কি বুঝতে পারতেছেন? আমি একটা সিডিএন লিঙ্ক এখানে জেনারেট করলাম। এই সিডিএন লিঙ্কের মাধ্যমে আমি এই ইমেজটাকে এখন হ্যান্ডেল করতে পারবো। সিডিএন লিঙ্কটা কীভাবে জেনারেট হয়েছে দেখেন। প্রথমে খেয়াল করে দেখেন, এখানে HTTPS দেওয়া। আপনারা কি এই HTTPS এর মানে বুঝেন? এই HTTP এটার মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে আমরা ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো ব্যবহার করি, এগুলো হচ্ছে কি একটা হাইপার টেক্সট, মেশিন রিডেবল টেক্সট, যাদেরকে আমরা হাইপার টেক্সট বলি। সো হাইপার টেক্সট এখানে হচ্ছে ট্রান্সফার প্রোটোকল, HTTP। আর এই এস দিয়ে বোঝাচ্ছে যে আমরা যেই লিঙ্কটা ব্যবহার করতেছি বা যেই ওয়েবসাইটটা ব্যবহার করতেছি, ওয়েবসাইটে ভিজিট করতেছি, এটা সিকিউর। এবং এইখানে দেখেন ইমেজেসের ওই ওয়েবসাইটটার এখানে হচ্ছে কি দেওয়া, একটা হচ্ছে লিঙ্ক দেওয়া। ওই ওয়েবসাইটের ফটোজ নামে একটা ফোল্ডার, ওই ফটোজ নামের ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার, ওই ফোল্ডারটার ভেতরে হচ্ছে এই যে হচ্ছে আমার এই ইমেজটা। সো এই সিডিএন ট্যাবের কপি করেন, আমরা সিডিএন ব্যবহার করবো। আগে সিডিএনটা কপি করেন, ওয়েবসাইটে নিয়ে যান। এই যে ওয়েবসাইট, এই সোর্সের ভিতরে সিডিএনটা পেস্ট করে দেন। পেস্ট করা হয়ে গেছে না সিডিএনটা? এবার সেভ করেন, ওয়েবসাইটে আসেন, ব্রাউজারে এসে রিলোড দেন। এখন ব্রাউজারে এসে রিলোড দিলে কী দেখবেন জানেন? এখন রিলোড দিলে দেখবেন যে এই যে সবচেয়ে বড় যে ছবিটা না, সেইটাই এখানে দেখবেন যে এখানে লোড হবে। আপাতত লোড হোক, আমরা রিলোড দিই। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন যে আমার ওয়েবসাইটে যে অলরেডি স্লো হয়েছে? দেখেন রিলোড নিতে দেরি হয়, দেখে বোঝা যায়। আস্তে করে লোড হচ্ছে, একবারে পুরোটা হচ্ছে লোড হয় না, আস্তে করে লোড হয়। অলরেডি ইমেজের জন্য ওয়েবসাইট স্লো হয়েছে। এখন কথা হচ্ছে যে এত বড় ইমেজ আসলো কেন? এই যে আপনি এখান থেকে হচ্ছে এই ছবিটার লিঙ্কটা নিচ্ছেন না, এখানে যা লিঙ্ক নিচ্ছেন এই লিঙ্কে তো হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল যে ছবিটা সেটা হচ্ছে এখানে দেওয়া। এই কারণে কি হয়েছে, এটা অনেক বড় বাই ডিফল্ট যেইটা দেওয়া সেটাই হচ্ছে বাই ডিফল্ট এখানে হচ্ছে কানেক্ট হয়ে গেছে।
আমরা চাইলে এটাকে ছোট করে ব্যবহার করতে পারবো, কীভাবে করব সেটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি। বাট আপাতত দেখেন এখানে দেখে বোঝা যায় যে বিশাল বড় একটা হাইট, 3000 পিক্সেলের হাইট, এবং এই যে স্ক্রিনের নিচে দেখেন একটা স্ক্রল বার চলে আসছে, এই যে 1900 পিক্সেলের একটা হচ্ছে উইদে এই ছবিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা কি সিডিএনের ব্যবহারটা শিখতে পারছি? সিডিএনের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? একটা ছবির সিডিএন লিঙ্ক আমরা জেনারেট করব, ওইটাকে এনে আমরা হচ্ছে ব্যবহার করব। আপনাদেরকে আরও দুইটা অ্যাট্রিবিউটের সাথে পরিচিত করাবো এখন ভাইয়েরা পুরো। আরও দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে WIDTH উইথ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে HEIGHT হাইট অ্যাট্রিবিউট। সো উইথ আর হাইট, এই উইথের সাহায্যে একটা কন্টেন্ট কতটুকু লেফট থেকে রাইটে জায়গা পাবে বা প্রশস্ত হবে সেইটা মেনটেন করতে পারি, আর টপ থেকে বটমে একটা কন্টেন্ট কতটুকু জায়গা পাবে সেটা হচ্ছে আমরা মেনটেন করতে পারি। সাধারণত একটা ইমেজের ক্ষেত্রে বা অডিও বা ভিডিওর ক্ষেত্রে, ইমেজ অডিও ভিডিও, অডিওর ক্ষেত্রে না, ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে, আবার হচ্ছে গুগল ম্যাপ দেখছেন আপনারা? বিভিন্ন ওয়েবসাইটে যে গুগল ম্যাপ থাকে, দেখেন নাই কখনো গুগল ম্যাপ? আপনাদেরকে বলছিলাম কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে আসতে, আমি বুঝতেছি না আপনারা ভিজিট করছেন কিনা ওয়েবসাইটগুলো। তো আমি নামগুলো বলে দিই, আপনাদের মাথায় থাকতে মানে রাখলে সুবিধা হয়। ইমেজ, ভিডিও, ম্যাপ, এই টাইপের কন্টেন্টের ক্ষেত্রে উইথ আর হাইট ব্যবহার করা যায়, তবে সব জায়গাতে গণহারে না, কিছু রুলস আছে। আরেকটা বিষয় একটু বলে দিই, এই উইথ আর হাইট আপনারা একটু চিন্তা করেন তো, এই যে এইখানে যে টেক্সটগুলো লিখছেন, এই টেক্সটের ভিতরে কি হচ্ছে আমরা উইথ হাইট ব্যবহার করব কি না? উইথ আর হাইট দিয়ে, উইথ আর হাইট আপনি চাইলে যে কোনো জায়গায় বসাতে পারেন, কিন্তু আপনি যে কোনো জায়গায় বসাবেন না, যে কোনো জায়গায় বসাবেন না। সাধারণত আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি করি, ওয়েবসাইটের এক একটা সেকশন বুঝেন? যেমন এই যে একটু আগে আপনাদেরকে বুঝাইছিলাম, এই উপরেটার এটার নাম কি দিয়েছিলাম? হেডার সেকশন। এর পরেরটার নাম কি ছিল? স্লাইডার সেকশন। তারপরেরটার নাম কি ছিল? অ্যাবাউট সেকশন। সাধারণত আমরা যখন কন্টেন্ট তৈরি করি, আমরা এই সেকশনগুলোর ভিতরে হাইট উইথ দিয়ে জোর করে কোনো কন্টেন্টের হাইট উইথ মেনটেন করি না আমরা, এটা আমরা অটোমেটিক্যালি ছেড়ে দিই, কন্টেন্টের উপরে আমরা হচ্ছে ছেড়ে দিই। এগুলো সামনে আরও ভালো বুঝতে পারবেন। তবে আপনি চাইলে ক্ষেত্র বিশেষে উইথ হাইট মেনটেন করতে পারেন, এবং আমরা ক্ষেত্র বিশেষে মেনটেন করি ইমেজের ক্ষেত্রে, আবার তার সাথে হচ্ছে ওই যে যেটা বললাম ভিডিওর ক্ষেত্রে, গুগল ম্যাপের ক্ষেত্রে, বাট অন্যান্যগুলোর ক্ষেত্রে আমরা তেমন একটা ব্যবহার করি না, আমরা ছেড়ে দিই অটোমেটিক্যালি। সো এই যে উইথ আর হাইট যে প্রপার্টিটার সাথে আমরা উইথ আর হাইটের সাথে যে পরিচিত হলাম, এই উইথ হাইটকে দুইভাবে ব্যবহার করা যায়, দুইভাবে। এক, অ্যাট্রিবিউট হিসেবে, এবং অ্যাট্রিবিউট হিসেবে যদি ব্যবহার করেন তখন HTML সিস্টেমে HTML এর মাধ্যমে ওকে আমরা ব্যবহার করি। আবার চাইলে ওকে CSS এর মাধ্যমে উইথ হাইট ব্যবহার করা যায়। আপনাদেরকে বলছিলাম একটু আগে W3Cর কথা মনে আছে? W3Cর কথা আমি আবার বলতেছি, এই উইথ হাইটকে আমরা মেনটেন করতে পারি HTML এর থ্রুতে, আবার চাইলে মেনটেন করতে পারি হচ্ছে CSS এর থ্রুতে। সো HTML এর থ্রুতে যদি মেনটেন করেন তখন এই উইথ আর হাইটটাকে আমরা বলি অ্যাট্রিবিউট, ATTRIBUT, অ্যাট্রিবিউট। আর CSS এর থ্রুতে যদি আমরা ব্যবহার করি তখন আমরা ওইটাকে বলি হচ্ছে প্রপার্টিজ। আমি জানি আপনাদের প্রপার্টিজের পার্টটা ক্লিয়ার না, আপনারা এটা এখনও বুঝবেন না, এটা এখন বোঝারও দরকার নেই, খালি এতটুকু মাথায় রাখেন। সেটা কি? সেটা হচ্ছে এই উইথ হাইটকে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করার নিষেধ। কে নিষেধ করছে? এই যে একটু আগে যে W3Cর সাথে পরিচয় করাইছিলাম, বলছিলাম যে ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওরা নিষেধ করে দিছে। ওদের কথা হচ্ছে তোমার যদি কোনো একটা কন্টেন্টের উপরে উইথ হাইট দিতে হয়, তুমি কি করবে না, তুমি HTML এর অ্যাট্রিবিউট আকারে ওদেরকে দিবা না, তুমি দিবা কিভাবে? তুমি CSS এর প্রপার্টিজের সাহায্যে দিবা। ভাইয়েরা পুরা আজকে যতটুকুই করছি, রোজার ভিতর তো হচ্ছে বেশি লম্বা করে ক্লাস করা যায় না, যতটুকুই করতেছি এটাই আপনি বাসায় প্র্যাকটিস করবেন, করে সাবমিট করবেন। কোথায় সাবমিট করবেন? দেখেন আমি একটা পোস্ট করছি, এই পোস্টের এইখানে কমেন্টে সাবমিট করবেন কীভাবে? গিটহাবের মাধ্যমে। আমি এই পোস্টটাও পিন করে দিচ্ছি। সো আপনারা এসেই সরাসরি এই পিনের এই পার্টে দেখলেই পাবেন। পিন করা পোস্টগুলোকে এইভাবে নতুন ট্যাবে ওপেন করে নেবেন, নতুন ট্যাবে ওপেন করে তারপরে কাজ করবেন। এই যে এখানে এসে আবার পোস্ট করে দিবেন গিটহাব লিঙ্কটা। আর আজকের ক্লাসের ভিডিওটাও আমি ঠিক একটু পরে হচ্ছে আপলোড দিয়ে হচ্ছে ঠিক এইভাবে পিন করে দিব, আপনারা এখান থেকে হচ্ছে ক্লাসের ভিডিওটা পাবেন। আর ক্লাসের HW কি? আজকে ক্লাসে যতটুকু করাচ্ছি অতটুকুই হচ্ছে HW। প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে যতটুকু পড়াবো সেটাই হচ্ছে ওই দিনের ক্লাসের HW। ভাইয়েরা পুরো একটু তাকাই, যদিও আজকের ক্লাসটা মোটামুটি বেশ কিছুটা লম্বাই হচ্ছে, 10:30 থেকে শুরু করছি তো একটু টাইম পাচ্ছি, কারণ আপনাদের আগে আর আজকে কোনো ক্লাস ছিল না। আপনারা কিন্তু অবশ্যই দেখে নিন গ্রুপে, ক্লাসের টাইম কিন্তু এখানে পিন করে দিছি রমাদেনে, আমাদের হচ্ছে ক্লাসের টাইমটা
কী হবে। আর এইটা শেষ হলেই আমরা আবার আগের টাইমে চলে যাব। তো যেটা বলতেছিলাম উইথ আর হাইট আবার বলতেছি উইথ আর হাইটকে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা যায়। উইথ হাইটকে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা যায়। কীভাবে করবেন দেখেন, এই জায়গায় এসে লেখেন WIDTH উইথ, এইখানে লেখেন হচ্ছে হাইট। এই যে উইথ হাইট লিখলাম না, এইখানেই এখন হচ্ছে উইথ আর হাইটের ভ্যালু দিলে কী হবে জানেন, এই যে আমার যে ছবিটা, আমার ওয়েবসাইটে যে ছবিটা আছে, এই ছবিটার উইথ আর হাইটটা আমরা কিছুটা কন্ট্রোল করতে পারবো। চলেন একটু কন্ট্রোল করার চেষ্টা করি। উইথের পার্টে দেখেন আমি এখানে বললাম 400। যদি উইথকে অ্যাট্রিবিউট হিসাবে লেখেন, এখানে 400-র পরে আপনাকে পিক্সেল লিখতে হবে না, 400-র পরে আপনাকে পিক্সেল লিখতে হবে না। ওকে, কারণ কি? কারণ হচ্ছে এই 400টাই হচ্ছে পিক্সেল হিসেবে কাজ করবে। মানে বাই ডিফল্ট উইথ এইভাবে লিখলে আলাদা করে পিক্সেল লিখতে হয় না। কেন লিখতে হয় না? কারণ এখানে যে ভ্যালুটা দেবেন সেটা বাই ডিফল্ট পিক্সেল হিসাবে ও নিয়ে নেয়। কিন্তু যদি অন্য কোনো মেজারমেন্ট ইউনিট দেন, মেজারমেন্ট ইউনিট কিন্তু আরও আছে। পিক্সেল শিখলেন না, পিক্সেলের সাথে হচ্ছে মেজারমেন্ট ইউনিট আরও কিছু আছে। যেমন দেখবেন হচ্ছে পার্সেন্টেজ যেটা আছে, আনুপাতিক হার। তারপর দেখবেন পিটি আছে, পিটি মানে পয়েন্ট। আমি এগুলো এখন শেখাবো না ভাইয়েরা, কারণ এগুলো এখন শেখার সময় না। কিন্তু এটা তো মনে রাখতে পারবেন আপনারা যে আমি এখানে পিক্সেলে লিখতেছি, সো এই যে উইথ এটা একটা অ্যাট্রিবিউট হিসেবে এখানে কাজ করতেছে, আর এইখানে আমরা হচ্ছে 400 পিক্সেল বলতে হবে না, এই 400টাই পিক্সেল হিসেবে কাজ করবে। থাকবে না এটা মনে? সো এই যে দেখেন উইথ হচ্ছে 400 লিখছেন, এটা সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। ভাইয়েরা পুরো আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার ওই যে বড় ছবিটা এখানে হচ্ছে 400 পিক্সেল জায়গার ভেতরে আছে, কিন্তু এখানে তারপরও দেখা যায় যে আমি যদি ওয়েব পেজটা রিলোড দিই, এই লোডিংটা যে স্লো হয়, দেখা যায় কি হয়েছে জানেন? এখানে যেটা হয়েছে অ্যাকচুয়ালি ওই 1900 পিক্সেলের মানে ছবিটাই এইখানে 400 পিক্সেলের ভিতরে দেখাইতেছে। মানে 400 পিক্সেল জায়গার ভিতরে ওই 1900 পিক্সেলের ছবিটা হচ্ছে দেখাচ্ছে। তাহলে আপনারা আমাকে বলেন এটি কি অপটিমাইজ হয়েছে? এইভাবে ব্যবহার করা এটি কি অপটিমাইজ হলো কি না? মানে 400 পিক্সেলের জায়গার ভিতরে আমি ওই 1900 পিক্সেলের হচ্ছে কন্টেন্টটা দেখাচ্ছি, এটা কিন্তু অপটিমাইজ হয় নাই এখনও। ওই আগের কন্টেন্টটাই ছোটো একটা জায়গার ভিতরে হচ্ছে আসতেছে। আমি এটা কেন আনছি জানেন? আমি জাস্ট আপনাদেরকে এই উইথ আর হাইটের সাথে পরিচয় করানোর জন্য আনছি। একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে আপনি উইথ দিচ্ছেন না 400, খেয়াল করছেন এই উইথের উপরে ডিপেন্ড করে যে হাইট অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখানে একটা জিনিস লিখে নেন, সেটা হলো ইমেজকে কন্ট্রোল করার জন্য ইমেজের উইথ দিয়ে ইমেজকে কন্ট্রোল করবেন, হাইট রাখবেন অটো, AUT ও অটো। মানে ইমেজকে উইথ দিয়ে দিবেন, ওই উইথের উপরে ডিপেন্ড করে অটোমেটিক্যালি সে একটা হাইট নিয়ে নেবে। আর আপনি যদি হাইট অটো না বলেন, ও এমনিতেই হাইট হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নেবে। কিন্তু আপনি যদি বলেন না ভাই আমি ইমেজে উইথও দিব, আমি ইমেজে হচ্ছে হাইটও দিব, দেখেন আমি একটা ইমেজে হাইট দিচ্ছি, তাকান আমি একটা ইমেজে হাইট দিলাম কত, 800 হচ্ছে দিলাম, 800 মানে 800 পিক্সেল। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। কোনো সমস্যা চোখে পড়ে এই ছবিটার উপরে? এই ছবিটার উপরে কোনো সমস্যা চোখে পড়ে কি না? কী হয়েছে ছবিটা? মনে হচ্ছে না এটা টান দিয়ে লম্বা বানায় ফেলাইছে? করছে? এইরকম ছবি ওয়েবসাইটে ব্যবহার করলে ওয়েবসাইটের হচ্ছে ইমপ্রেশন ডাউন হবে। তাহলে ওয়েবসাইটে যদি আমরা কোনো ছবি ব্যবহার করতে চাই, আমরা উইথ দিয়ে কন্ট্রোল করব। লিখে নেন, ইমেজকে আমরা উইথ দিয়ে কন্ট্রোল করব, হাইট রাখবো অটো। আমি এর জন্য হাইটের পার্টটা বাদই দিয়ে দিলাম। ভাইয়ের আপনারা কি দেখতে পাচ্ছেন? শুধু উইথ দিয়ে ওকে কন্ট্রোল করছি। একটু তাকান এদিকে, রিলোড দেন। এই যে দেখেন আমি হচ্ছে এখানে যদি আরও কমাই, আমি হচ্ছে বললাম ওকে 300 পিক্সেল দিব হাই উইথ, দেখবেন এই 300-র উপরে ডিপেন্ড করে দেখা যায় যে ও যে অটোমেটিক্যালি হচ্ছে ওর হাইট নিয়ে নিছে। তার মানে ইমেজের ক্ষেত্রে আমরা উইথ মেনটেন করতে পারি, বাট হাইট অটো রাখবো। কিন্তু তারপরেও আর একটু ভালো করে শিখেন, এইভাবে এই উইথ দিয়ে কন্ট্রোল করাটা বেস্ট প্র্যাকটিস না। এইভাবে যে উইথ অ্যাট্রিবিউট দিয়ে বেস্ট প্র্যাকটিস না। উইথ যদি দিতে হয় CSS দিয়ে দিতে হবে, CSS-এর প্রপার্টিজ আকারে। আর CSS দিয়ে কীভাবে দিতে হয় সেটা আমরা হচ্ছে পরে শিখবো। আজকের ক্লাসে এতটুকুই থাক। আমি অল্টার অ্যাট্রিবিউটের ব্যবহারটা পরে দেখাবো, আর ইমেজটাও ডাউনলোড করে কীভাবে ব্যবহার করতে হয় পরে দেখাবো। আপনাদের ক্লাস মানে আপনাদের কাজ হচ্ছে ইমেজ নেবেন, ইমেজ CDN কানেক্ট করবেন, উইথ ব্যবহার করবেন, হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, এখানে জাস্ট ব্যবহার করবেন। কিন্তু এটা কিন্তু হচ্ছে রেগুলার প্র্যাকটিস করবেন না, এটা গুড প্র্যাকটিস না। যদি করেন তাহলে হচ্ছে W3C প্রবলেমে ফেলে দিবে। তো আজকের ক্লাসে যতটুকু শিখলাম এতটুকুই আপনারা প্র্যাকটিস করে গিটহাবে সাবমিট করবেন।